কলাতে প্রথম একটা গাছে 150 টাকা খরচ হয় প্রথম বছরে। সেক্ষেত্রে বিক্রি হয় ওই 500 টাকা। ওই হিসাব করলে 1 বিঘাতে 1 লক্ষ টাকা হয়। আর দ্বিতীয় বছরে এখানে আপনি দেখেন এই গাছটা কোনো শিকড় টিকড় কাটা হয় না, এটা কাটার পরে শুধু মানে খুব দ্রুত এটা উঠে যাবে আর কি। তো এই ক্ষেত্রে দ্বিতীয় বছরে কলাগুলো বড় হয় এবং অতিরিক্ত লাভজনক হয়। মেওয়া আমরা সবাই জানি এটা একটা উচ্চ মূল্যের ফল। এটার বাজার সাধারণত ঢাকা শহরে বা জেলা শহরগুলোতে এগুলো বিক্রি হয়। এটা আপনার 1 কেজি আপেলের দাম মনে করেন যে 200 টাকা, কিন্তু এটা কিন্তু আমরা বাগান থেকে 250-300 টাকা আমরা পাইকারি বেশি। এটা কিন্তু আপেলের থেকেও এর দাম বেশি। সৌজন্যে আকিজ ফিট। কৃষি ও কৃষকদের নিয়ে এটি নিউজের আয়োজন কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশে এখন অনেক শিক্ষিত তরুণ যারা চাকুরি বা ব্যবসার পিছনে না ছুটে কৃষিকে নিচ্ছেন মূল পেশা হিসেবে। অর্থাৎ তাদের যদি ব্যবসার কথা বলি এবং জীবিকার কথা বলি সেটি হচ্ছে কৃষি। এবং এই কৃষি শুধু সাধারণ কৃষি নয়, এটি বদলে দেওয়ার কৃষি, বিজ্ঞানভিত্তিক কৃষি। তেমনি একটি বিজ্ঞানভিত্তিক কৃষির গল্প নিয়েই আজকের আমাদের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান। পুরোটা সময় আপনাদের সঙ্গে আছি আমি ফেরদৌস রহমান। কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিভৃত গ্রাম নিশ্চিন্তপুর। কৃষি প্রধান এই গ্রামটিতে সারা বছর মাঠে কোনো না কোনো ফসল ফলান কৃষকরা। এই কৃষকদের মধ্যেই সবার আগ্রহের কেন্দ্র সোহেল রানা। ঢাকা প্রিমিয়ার লিগ সহ বিভিন্ন লিগে একসময়ের দুর্দান্ত এই ক্রিকেটার এখন একজন আদর্শ কৃষক। শারীরিক অসুস্থতার কারণে খেলা ছাড়তে বাধ্য হন সোহেল রানা। এরপর কুষ্টিয়ায় ফিরে এসে শুরু করেন ব্যবসা। পাশাপাশি নিশ্চিন্তপুর গ্রামে নিজেদের 3 একর জমিতে শুরু করেন মিশ্র ফল বাগান। এখন সারা বছর কোনো না কোনো ফল থাকে তার বাগানে। বর্তমানে প্রায় 25 বিঘা জমিতে নানা জাতের কলা রয়েছে তার। দেশের বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা তার বাগান থেকেই কিনে নিয়ে যান এসব ফল। কৃষি বিভাগও নানাভাবে সহায়তা করে তাকে। কলার সাইজ দেখে কিনি, যে সাইজটা আমার চলবে, এই কলাটা পোক্ত হয়েছে, এই ভাবনা দেখে সেই সাইজ দেখে আমরা কলা কাটি আর কি। কৃষকের সঙ্গে কিনলে মাঠের থেকে পরিশ্রমও করতে হয় বেশি, আর বাজার থেকে কিনলে পরিশ্রমটা একটু কম হয়, দেখে শুনে কেনা যায়। আমরা কৃষি অফিস থেকে সার্বক্ষণিক তাকে পরামর্শ দিচ্ছি। যত ধরনের পরামর্শ আছে আমাদের এই স্বাবলম্বী হওয়ার জন্য কলার বাগান, আমরা এই পরামর্শগুলি দিচ্ছি। জি, আবার এখানে আপনাদের এই কলার বাগানে যাতে রাসায়নিক সারের বিকল্প হিসেবে জৈব সার ব্যবহার করতে পারে, এর জন্যে আমরা 2টা ডেমোও দিছি, ভার্মি কম্পোস্টের আর একটা ট্রাইকো কম্পোস্টের। এই যে রাসায়নিক সারটার চাপ কমানোর জন্য আমরা জৈব সার ব্যবহার করি, প্লাস হলো মানে নিরাপদ খাবার। এই নিরাপদ খাবার তৈরি করার জন্য আমরা সবসময় জৈব সারটা ব্যবহার করার জন্য বলি। তবে সোহেলের পরিচিতি কলার জন্য নয়। এই কলার জমিতে তার রয়েছে প্রায় 450 শরীফা বা মেওয়া ফলের গাছ। প্রতি বছর প্রায় 5 লাখ টাকার মেওয়া বিক্রি হয় তার বাগান থেকে। উন্নত জাতের আখও চাষ করেন সোহেল। ধ্যানে জ্ঞানে একজন পরিপূর্ণ কৃষক সোহেল বলেন, দেশ বদলাতে হলে কৃষিতে ফিরে আসতে হবে শিক্ষিত তরুণদের। দর্শক, আমরা রয়েছি কুষ্টিয়ার মিরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। এখানে খেলোয়াড় থেকে কৃষক হয়েছেন একজন সোহেল রানা ভাই। তার কলার জমিতে আমরা দাঁড়িয়ে আছি, কিন্তু কলা নয়, তিনি সমন্বিত কৃষিতে সারা দেশে পরিচিত হয়েছেন এবং সেই সঙ্গে তিনি মাওয়া ফলান। এই সফল কৃষকের গল্প আমরা আজকে তুলে ধরবো। সোহেল ভাই, কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা সোহেল ভাই, আমরা তো আছি যে মানে এই সিজনটা আপনার আসলে যে প্রজেক্ট, এটাতে মনে হয় একটু মানে অন্য কিছু নাই। আপনি কি কি চাষ করেন একটু যদি? আমি এখানে মূলত আমার G9 কলা বাগান, 25 বিঘার মধ্যে ম্যাক্সিমামই এটা। আর এখানে আছে হলো আপনার ফিলিপাইনের আখ, আর খুব অপ্রচলিত ফল বর্তমানে মেওয়া ফল। এটা খুব একটা দেখা যায় না, তো ওই কারণেই ওই ফলটা আর কি চাষ করা, যাতে আবার ফিরে আসে। যে কলা চাষটাকে লাভজনক বলা হয়, কিন্তু কলা চাষটা ওইরকম মানে
মানে টেলিভিশনে দেখানোর মতো অনেকেই করে না, কিন্তু কলা চাষিরা কিন্তু কলা চাষটা ছাড়তে চায় না, এর কারণটা কি? বিভিন্ন কারণ আছে আসলে। কলা গাছের ভালোর সাথে মন্দর দিকও আছে। আসলে আমি মনে করি যে প্রাকৃতিক কোনো দুর্যোগ ছাড়া কলা চাষে কোনো লসের কোনো সম্ভাবনা নাই। আবার আপনি আরেকটা জিনিস খেয়াল করেন, এই যে আমি কলা গাছটা দেখতেছেন, এটা কিন্তু এই G9 কলা গাছের আয়ুকাল কিন্তু 5 বছর। মানে আপনি এক জায়গা থেকে কিন্তু 5 বছর কলা নিতে পারবেন। দেখেন এই কলাটা এটা হারভেস্ট করব হয়তো বা 10-12 দিন পরে। এই গাছটা কিন্তু অনেক বড় হয়ে গেছে। এটা হারভেস্ট করার 3 মাস পরে কিন্তু আমি আবার কাটতে পারবো, মানে ফল চলে আসবে। তাতে আপনার বোঝা যায় যে প্রত্যেক 2 বছরে 3বার ফলন পাওয়া যায় কলাতে। আমি এইভাবেই করতেছি আর কি। কলা গাছে পরিচর্যা তেমন কোনো রোগ বালাই নাই, 2-3টা রোগ আছে, এগুলো স্প্রে করতে হয় নিয়মিত। কলা গাছ অতিরিক্ত পানি পছন্দ করে না, আবার কম পানি পছন্দ করে না। এসবগুলো আর কি জেনে করা ভালো। অনেকেই কৃষি কিন্তু না জেনে আসতে চাই। তো আমি বলি যে কৃষি কিন্তু জেনে বুঝে আসা উচিত। তবে কলা চাষটা কিন্তু অনেক সহজ। আর অনেকে এখানে এসে একটু হেল্প চাই, কলা গাছের চারা চাই। তো আমি ওইগুলো করি, হেল্প করি। আশপাশের আমার দেখা দেখি অনেকে কিন্তু আশপাশে বাগান করছে। একটা কথা বলছিলেন যে শুরুতে নাকি ফ্যামিলি আপনাকে খুব বিরোধিতা করছিল যে এই পেশায় কেন যাবেন, আপনি তো চাকরি করতে পারতেন। বাংলাদেশে এই সমস্যাটা সব থেকে বেশি আমার মনে হয়, যে কৃষিকে সহজলভ্যভাবে নেয় না। এটাতে মনে করে যে ক্যারিয়ার নাই, বা এটাতে আপনার মূর্খ লোকের কাজ। তো আমি যখন শুরু করি হয়তো অনেকে আমাকে সাপোর্ট করে না, কি করে না করে। কিন্তু এখন আমি যখন সফল হয়েছি, এখন এলাকার আশপাশে অনেকেই খুব ভালো বলে, এবং আমার দেখা থেকে অনেকে শুরু করছে। একটা জিনিস দেখলাম যে একটু আগে আপনার এখানেই ব্যাপারী আসছে, ওরাই নিয়ে যাচ্ছে, মানে ব্যাপারী কেটে নিয়ে যাচ্ছে, তার মানে আপনাকে বাজারেও যেতে হচ্ছে না। না না, তো এই যে কলার যে মার্কেটিংটা বা আপনাদের যে সেলটা, এটা কিভাবে চলে? আসলে ব্যাপারীরা বিভিন্ন সময় আসে, এসে কলা চয়েস করে, সাইজ অনুযায়ী আমরা বেচি। আর এর একটা বিষয় যে আপনার কলা বাগান থেকে ওরা দেখবে, ওরাই কাটবে, ওরাই টানবে, এটা একটা বিশেষ সুবিধা। অন্য ফসলে কিন্তু আপনি এই সুবিধা পাবেন না। এটা টানে বাজারে 2-3 স্তরে যাওয়া লাগে, কলার ক্ষেত্রে কিন্তু এটা করা লাগে না। আপনি বলছেন যে কলা চাষ করে বছরে বললেন যে প্রতি বিঘায় 1 লাখ টাকা পর্যন্ত রাখা সম্ভব। মানে কেমন আসে দামটা, কিভাবে হয়? আসলে সাইজ অনুযায়ী দাম হয়। তবে কলাতে প্রথম একটা গাছে 150 টাকা খরচ হয় প্রথম বছরে। সেক্ষেত্রে বিক্রি হয় ওই 500 টাকা। ওই হিসাব করলে 1 বিঘাতে 1 লক্ষ টাকা হয়। কিন্তু এটা যখন দ্বিতীয় বছরে হিসাব করবেন, তখন দ্বিতীয় বছরে একটা গাছে কিন্তু 70 টাকার বেশি খরচ হয় না। মানে সার সব সহ মিলে? হ্যাঁ, সার সব কিছু মিলায় আর কি। আচ্ছা, তো দ্বিতীয় বছর তৃতীয় বছরে কলা কিন্তু লাভ আরও বেশি। আরো বেশি। জি। তাতে কি ফলন একটু কমে যায় প্রথম বছরের থেকে দ্বিতীয় বছর? না, প্রথম বছরের থেকে ফলন দ্বিতীয় বছর আরও বেশি হয়। কারণ হচ্ছে প্রথম বছরে চারাটা ছোট চারা, এটা রোপণ করতে হয়, এটার একটু কষ্ট হয়। আর দ্বিতীয় বছরে এখানে আপনি দেখেন এই গাছটা কোনো শিকড় টিকড় কাটা হয় না। এটা কাটার পরে এই শুধু মানে খুব দ্রুত এটা উঠে যাবে আর কি। তো এই ক্ষেত্রে দ্বিতীয় বছরে কলাগুলো বড় হয় এবং অতিরিক্ত লাভজনক হয়। আচ্ছা, কলার মধ্যে কি কি আছে? এখন তো বললেন G9, আর কি কি জাতের কলা আপনি চাষ করেন? আছে এখানে কিছু 22 কলা আমি পরীক্ষামূলক লাগাচ্ছি। 22 বলতে 22 ছড়া আর কি, বড় কাঁদি হয়। আর সবরি কলা আছে, কাঁচকলা আছে, আর রঙিন সাগর কলা আছে, যেটা দেশীয়। আচ্ছা, এই কটা, এই মানে সবচেয়ে লাভজনক জাত কোনটা আপনার কাছে, কোনটা মনে হয়? আমার কাছে মনে হয় G9 সব থেকে লাভজনক, কারণ এই কলা খুব ঘন হয়। যেখানে সাগর কলা বা রঙিন সাগর আপনার 130-40টা কলা হয়, সেখানে G9 কলা কিন্তু একটা কাঁদিতে এভারেজ 180 থেকে 90 কলা হয়। এই যে আপনি প্রতিনিয়ত কাজ করছেন, যে কারণে অন্যেরও কর্মসংস্থান তো আপনার মাধ্যমে হচ্ছে। আপনার এখানে কতজন থাকে, তাদের কিভাবে, মানে তাদের ফ্যামিলি তো আপনার উপর নির্ভরশীল। এটা যদি চাকুরি করতেন তাহলে কি পারতেন আসলে? না, এটা চাকরি করলে এটা তো সম্ভব হতো না। আর এখানে প্রতিনিয়ত 4-5 করে কাজ করে, এটা 12 মাসই কাজ চলে এখানে। যখন বেশি থাকে তখন বেশি শ্রমিক। হ্যাঁ, যখন বেশি প্রয়োজন হয় তখন আবার বাইরের থেকে নিয়ে আসতে হয়। বাংলাদেশের তরুণরা বেকার হয়ে পড়ে থাকে, এবং এখন রাজনৈতিক দলকে প্রতিশ্রুতি দিতে হচ্ছে যে বেকার রাখবো না। আসলে কি নিজেরা চেষ্টা করলে বেকার থাকবে মানুষ? নিজে চেষ্টা করলে তো বেকার থাকার কথা না। কারণ যদি কারো সদ ইচ্ছা থাকে, কেউ যদি কৃষিতে আসে বুঝে শুনে, আমার মনে হয় না এখানে লসের কোনো চান্স আছে। কারণ আমি নিজে প্র্যাকটিক্যালে করেই তো দেখতে পাচ্ছি এখানে বেশ লাভজনক। মানে লাভজনক তো বেশ, কিন্তু অনেকে তো বলছে যে লসও হচ্ছে। কেন তারা বলছে, মানে লস খাচ্ছে কারা? লস আসলে
লস কারা খায়? এই যে যারা ইউটিউব দেখে বা না বুঝে না এক্সপিরিয়েন্স নিয়ে যারা আসে, তারা একবারে যে অনেকে আছে একবারে অনেক বড় করে করতে চায়, এই ধরনের লোক আমার মনে হয় বেশি লস খায়। যারা ছোট করে শুরু করবে, আস্তে আস্তে শুরু করবে, বড় করবে আস্তে আস্তে, তাদের আমার মনে হয় লসের কোনো চান্স নাই। ভাই আপনার সাথে আমরা আরো কথা বলবো, দর্শকদের কাছে একটা বিরতি নিয়ে আসি। ওকে, থ্যাংক ইউ। দর্শক, আমরা কথা বলছি সোহেল রানা ভাই, যিনি একজন ক্রিকেটার, একজন শিক্ষিত তরুণ হয়ে পেশা হিসেবে বেছে নিয়েছেন কৃষিকে। তার একটা খুবই লাভজনক চাষ এবং আকর্ষণীয় চাষ আছে মেওয়া, আমরা সেটা নিয়েও কথা বলবো। তার আগে ছোট্ট একটা বিরতি নিয়ে আসছি। সৌজন্যে আকিজ ফিট। দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠানে। আমরা কথা বলছি কুষ্টিয়ার মিরপুরের সোহেল রানা ভাইয়ের সাথে। তার কলা চাষ নিয়ে কথা বললাম। তিনি মূলত মাওয়া চাষি। মেওয়া আমরা যে ফলের কথা বলি, সেই মেওয়া বা শরীফা ফলে তিনি বাংলাদেশের একজন অন্যতম সফল উদ্যোক্তা। এবার তার শরীফা ফল চাষ নিয়ে কথা বলবো। ভাই, আপনার কলা চাষ নিয়ে কথা বললাম, কিন্তু বাংলাদেশে যদি বলি যে সোহেল ভাই পরিচিত হয়েছে হচ্ছে মেওয়া চাষ করে, মেওয়া ফল চাষ করে। মেওয়া ফলটা কি, আপনি একটু যদি দর্শকদের বুঝায় বলতেন। মেওয়া ফলটা আসলে অনেকে মেওয়া ফল বলে, কেউ বলে শরীফা, ইংলিশে কাস্টার্ড আপেল বলে। এটা কিন্তু বাজার মূল্য অনেক বেশি। এটা আতার মতো একটা জাত, যদিও এখন গাছে নাই, সময় চলে গেছে। এটা ফুল আসবে আর 2-3 মাস পরে আবার। তো এটা খুব উচ্চ মূল্যের ফল। ঢাকা শহরে এর খুব চাহিদা। এটা লাগানো 2 থেকে 3 বছর পরের পরিপূর্ণ ফল আসে। মানে কীভাবে শুরুর গল্পটা শুনি। এবং এই ফল আমি যেটা জানি যে এই গাছটা সেনসিটিভ, একটু টিকানো কঠিন। সেটা টিকিয়ে আপনি এটাতে বাণিজ্যিক চাষে গেলেন, শুরুটা কীভাবে হলো? সবাই বলে যে আমার বাসায় একটা মেওয়া গাছ ছিল, এখন নাই। এখন কিন্তু দেখবেন ম্যাক্সিমাম বাসায় কিন্তু নাই। এই ফলটা কিন্তু বিলুপ্তির পথে। তো আমি চিন্তা করলাম যে এটা তো খুব একটা আনকমন ফল এবং এটার দামও বেশি হওয়ার কথা। তো ওখান থেকেই চিন্তা করলাম যে এটার আমি নিজে শুরু করব। এটা কত সালের কথা বলছেন আপনি? এটা 2021 সালের কথা। চারা নিয়ে আসি আমি শুরু করি। এবং এর ভিতরে মাঝামাঝি যেহেতু সবুরে মেওয়া ফলে, এটা কিন্তু একটু লং টাইম, মানে অল্প দিনে কিন্তু ফলে না। যে কারণে সাথী ফসল হিসেবে দেখতে পাচ্ছেন ভিতরে কলা আছে, যেটা এই বছরে লাস্ট কলা নেওয়া হবে। তো আগামী বছর থেকে আমি আশা করব যে মেওয়া ফল আরও যেগুলো ধরছিল আরও ভরপুর আকারে ধরবে। এটা সেনসিটিভ, অনেকের গাছ মরে যায়, এটার কারণটা কি? এই গাছ মরার বিশেষ কারণ হচ্ছে অনেকে সমতল ভূমিতে এগুলো লাগানো যাবে না। এখানে এই গাছ পানি কিন্তু বেশি পছন্দ করে না। যদি জলাবদ্ধতা হয় এই গাছ কিন্তু মারা যাবে। আর এর আরও একটা বিশেষ দিক আছে, সেটা হচ্ছে এর যখন ফুল ফোটে তখন কিন্তু তাপমাত্রা যদি আপনার অনুকূলে না থাকে তখন কিন্তু ফল আসে না। এই জন্য এই গাছে কিন্তু একবার ফল আসে না, 2-3-4 বার ফল আসে। তো যে কোনো একটা স্পেলে যদি আপনার আবহাওয়া 25 ডিগ্রির নিচে থাকে তাহলে কিন্তু ভরপুর ফল আসে। তার মানে আপনি ফুলটা নেওয়ার চেষ্টা করবেন কখন? এটা তো কোন ফুলটাকে রাখবেন আপনি? এটা আসলে আষাঢ় মাসে যখন একটু আবহাওয়া ঠান্ডা থাকে ওই সময়কার ফুলটাতে পরাগায়ন হয় ভালো। আর এটা যখন জ্যৈষ্ঠী মাসে এই ফলগুলো সংগ্রহ করা হয়। জ্যৈষ্ঠী মাসে কিন্তু ওই আপনার আমটাম শেষের দিকে চলে আসে, এই জন্য ওই সময় ফলটার দামও কিন্তু বেশি হয়। আপনি আমাকে একটা কথা বলছিলেন যে আপনাকে দেখলেই নাকি মানুষ জিজ্ঞেস করে যে আপনার মেওয়া কই। মানে এই যে পরিচিতিটা, তার মানে এটা একটা লাভজনক ফল। তো এই যে পরিচিতিটা কি হলো এবং তাদের এই উৎসাহটাকে মেটানোর জন্য আপনি কি করতে চান? কিছু চারা দিয়ে বাগানে যে আসবে আমি সবাইকে একটা করে চারা দেবো, আমার এরকম একটা ইচ্ছা আছে। মানে এখনো চারা করেন না? না, এই সিজন থেকে করব। আচ্ছা, লাভের কথা বলি। মানে প্রতিটা চাষের ক্ষেত্রে মানে চাষিরা সমস্যাটা হলো যে আপনি যদি বাজার না পান তাহলে তো আসলে চাষ করে লাভ নাই। তো মেওয়া মার্কেটিংটা কীভাবে হয় এবং কেমন দাম থাকে? মেওয়া আমরা সবাই জানি এটা একটা উচ্চ মূল্যের ফল। এটার বাজার সাধারণত ঢাকা শহরে বা জেলা শহরগুলোতে এগুলো বিক্রি হয়। এটা আপনার 1 কেজি আপেলের দাম মনে করেন যে 200 টাকা, কিন্তু এটা কিন্তু আমরা বাগান থেকে 250-300 টাকা আমরা পাইকারি বেশি। এটা কিন্তু আপেলের থেকেও এর দাম বেশি, অথচ ফলটা দেশি। অথচ ফলটা দেশি এবং এই ফলটা বাংলাদেশে প্রায় বিলুপ্তির মুখে। পুষ্টিকর ফল। বর্তমান প্রজন্ম কিন্তু এই ফলটা অনেকেই চিনে না। আমি চাই যে তারা আবার নতুন করে শিখুক। এটা ফলটা পুষ্টিকরও বটে। হ্যাঁ, এটা যাদের শরীরে হিমোগ্লোবিন কম, এটা রক্তের মেশিন আর এটা খেলে যাদের দুর্বল শরীর তারা খুব ভালো হয়, তাদের জন্য শরীরের জন্য অনেক উপকার হয়। আপনি আখের চাষ করেন, মানে যে একটা খায়, আখের চাষ নিয়ে যদি একটু কথা বলি। মানে এই যে এত একটার পর একটা কৃষি, মানে একটাতে না থেকে অনেকগুলো যুক্ত করলেন,
মানে অনেকগুলো যুক্ত করলে সুবিধা কি, মানে মিশ্র কৃষির সুবিধাটা কোনটা আসলে? আসলে এত বড় একটা বাগান, এই আমি এমনভাবে আমার ইয়েটা আমি পরিকল্পনাটা করছি যাতে আমার বাগান থেকে 12 মাস টাকা পয়সা আসে। এখন যদি আপনি একটা ফার্ম করলেন 6 মাস পর পর টাকা আসবে, আপনি অপেক্ষা করবেন, সেটা কিন্তু আপনার লসের সম্মুখীন হতে পারেন। এই জন্য আমার কলা গাছগুলো কিন্তু স্তরে স্তরে লাগান, যে একটা বাগান কাটার পরে কিন্তু আরেকটা বাগান কাটবো। তো এর মাঝখানে আপনার গ্যান্ডারি চলে আসছে, মাঝখানে আপনার মেওয়া ফল চলে আসছে। তো এইভাবে আমার 12 মাস আমার বাগান থেকে সেল হয়, যে কারণে আমি লাভজনকটা বেশি আমার মনে হয়। তার মানে অনেকটা ইন্ডাস্ট্রির মতো, যে কারখানা সারা বছর উৎপাদন থাকবে। হ্যাঁ, পরিকল্পনাটা কিন্তু এমনই ছিল, যদিও ছোট করে শুরু করছি, তবে আমার এই পরিকল্পনা আমার মনে হয় আমি 100% সাকসেস। এখন আপাতত সাকসেস। এখন না। আচ্ছা, ভবিষ্যতে এই সোহেল রানা এখন সফল কৃষক বলছি, মানে এখন হচ্ছে কি মানুষ অ্যাগ্রো প্রসেসিং করতেছে, অনেকে বিভিন্নভাবে করতেছে, আপনার এরকম ইচ্ছা আছে কিনা যে সবই থাকবে আপনার খামারে, একদম গরু, হাঁস, মুরগি, ছাগল? হ্যাঁ, আমি আমার স্বপ্নটা আসলে এমনই, আমি এর সাথে অনেক কিছু করতে চাই। আমি এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি, আস্তে আস্তে এগুলোর দিকে আমি ঝুঁকছি। আগামীতে ইনশাল্লাহ দেখতে পারবেন এই জাতীয় কিছু আমি করে ফেলছি আর কি। যারা মানে শিক্ষিত তরুণ কিন্তু কৃষিতে আসতে ভয় পাচ্ছে, অথবা যারা আসতে চায়, আপনি সফলতা পেয়েছেন, আপনার পরামর্শ কি থাকবে তাদের প্রতি? আসলে আসতে চাই সবাই, কিন্তু একটু এক্সপিরিয়েন্স নিয়ে আসা ভালো। আর যারা শুরু করতে চায় তারা অবশ্যই ছোট করে যেন শুরু করে, তাহলে ইনশাল্লাহ একটা সময় যায় অনেক বড় করতে পারবে। ছোট করে বলতে কি রকম, আপনি যদি ছোট পরিসরে মনে করেন যে 1-2 বিঘার উপর থেকে যেন শুরু করে, কারণ অনেকের এক্সপিরিয়েন্স নাই, তো এক্সপিরিয়েন্স হতে একটু সময় লাগে। আমার কৃষি করতে গেলে আগে জানতে হবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই কৃষিতে জানার অনেক ব্যাপার আছে, যেটা আমি প্রথমত তো আমি এর আগে বলছি যে কৃষিতে মানুষ কুসংস্কার বেশি বিশ্বাস করে। তো এই কারণেই জেনে বুঝে আসা বেটার। যারা সব কিছু জেনে বুঝে আসবে তাদের ইনশাল্লাহ লস হওয়ার কোনো চান্স নাই। দর্শক, আমরা কথা বললাম সোহেল রানা ভাই, কুষ্টিয়ার মিরপুরের ক্রিকেট খেলোয়াড়, শিক্ষিত তরুণ, কিন্তু এখন আসলে পুরো দামে কৃষক। তার কাছে আমরা মেওয়া, কলা, বিভিন্ন কিছু, অর্থাৎ তার একটা সমন্বিত খামার তিনি গড়ে তুলেছেন, এবং তার নামটা কিন্তু এলাকায় ছড়িয়ে পড়েছে কৃষক হিসেবে, একজন সফল কৃষক হিসেবে। এভাবে যদি দেশের তরুণরা চেষ্টা করেন, নিশ্চয়ই বাংলাদেশের কৃষি বদলাচ্ছে, আরও বদলাবে। সবার প্রতি শুভকামনা জানিয়ে আজকের কৃষি ও প্রযুক্তি অনুষ্ঠান এখানে শেষ করতে চাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো কৃষির গল্প নিয়ে, অন্য কোনো জায়গা থেকে। সৌজন্যে আকিজ ফিট।